আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ক্লাস নিব। তো টপিকটার নাম তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, বোর্ডে লেখা আছে বিট। তো এই বিট জিনিসটা কি, এটা নিয়ে আজকের পুরো ক্লাসটা আমরা নিব এবং এখানে সুন্দর কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা করব। তো ক্লাস শুরুতেই তোমরা সবাই যে কাজটা করবা, খাতা নাও, খাতা নিয়ে বিট যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা একটু লিখে নাও। ঠিক আছে, সংজ্ঞাটা একটু লিখে নাও, ভিডিওটা পজ করে। এখন বিট জিনিসটা কি সেটা আগে আমরা একটু বলি, তারপর আমরা বইয়ের ভাষায় যাচ্ছি। মনে করো এখানে দুইটা তরঙ্গ আছে, এখানে একটা সুরশলাকা আছে ভাইয়া মনে করলাম, আর এখানে আরেকটা সুরশলাকা আছে। তো এই দুইটা সুরশলাকাকে আমরা একত্রে শব্দায়িত করছি, তাহলে এখানে একটা তরঙ্গ উৎপন্ন হইলো আর এখানে একটা তরঙ্গ উৎপন্ন হলো। এখন এই দুইটা তরঙ্গের যদি উপরিপাতন ঘটে, এই দুইটা তরঙ্গের যদি উপরিপাতন ঘটে তাহলে কি ঘটবে খেয়াল করি। এখন ভাই একটা শব্দ বলি, তোমরা একটু খেয়াল করো। মনে করো ভাই একটা শব্দ করলাম, টিং করে একটা শব্দ করলাম, আর আরেকটা শব্দ করলাম টিট টিট টিট। এই যে তুমি দুইটা শব্দ একটু খেয়াল করো, একটা শব্দ তুমি শুনতে পাইছো কিন্তু কন্টিনিউয়াস এভাবে শুনতে পাইছো, টিং করে একটা কন্টিনিউয়াস শব্দ শুনতে পাইছো। এই কন্টিনিউয়াস শব্দের মধ্যে যখন আমরা গ্যাপ দিব, এই যে দেখো কেমন গ্যাপ, এই যে টিপ 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 করে এরকম করে যখন গ্যাপ দিব, অর্থাৎ তুমি একবার শব্দ শুনবা একবার শব্দ শুনবা না, একবার শব্দ শুনবা একবার শব্দ শুনবা না। এই যে শব্দ একবার শুনতেছো মানে শব্দের বিস্তার বেড়ে যাচ্ছে, আবার শব্দ তুমি একবার শুনতেছো না অর্থাৎ বিস্তার কমে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বিট। কিভাবে খেয়াল করো তো ভাইয়া, আমরা পড়ছি তীব্রতা আই ইজ ইকুয়াল হচ্ছে 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি। যে তীব্রতা বা ইন্টেন্সিটির যে ইকুয়েশনটা, এখান থেকে দেখো তো ইন্টেন্সিটির সাথে আই এর সাথে এর সম্পর্কটা বর্গের সমানুপাতিক। তাহলে দুইটা তরঙ্গ যখন ভাইয়া, দুইটা শব্দ যখন একত্রে শব্দায়িত করা হবে, একজন যখন আরেকজনের উপর উপরিপাতিত হবে বা আপতিত হবে, তখন কোথাও কোথাও শব্দের বিস্তার বেড়ে যাবে, আর বিস্তার বেড়ে যাওয়ার সাথে সাথে সেখানে তীব্রতা বেড়ে যাবে। তখন তুমি টিট করে একটা জোরে শব্দ শুনতে পাবা। আবার কোথাও কোথাও বিস্তার নেমে যাবে, বিস্তার নেমে যাওয়া মানে হচ্ছে কমে যাওয়া, কমে যাওয়া বলতে এখানে বোঝাচ্ছে জিরো। তাহলে বিস্তার যদি জিরো হয়ে যায়, তোমার তীব্রতাও জিরো হয়ে যাবে, তাহলে তুমি শব্দ শুনবা না। তাহলে তুমি একবার শব্দ শুনবা একবার শব্দ শুনবা না, একবার শুনবা একবার শুনবা না। এই যে ঘটনাটা মানে পর্যায়ক্রমে শব্দ একবার শুনবা একবার শুনবা না, একবার শুনবা একবার শুনবো না, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বিট। অর্থাৎ বিট হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস শব্দ। যেমন ভাইয়া, আরেকবার বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। টিং করে একটা সাউন্ড হলো, দেখো এটা একটা কন্টিনিউয়াস শব্দ, এখানে কিন্তু কোনো বিট শোনা যায় না। আর ভাই যদি টিট 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 এবার সাউন্ড করে, তুমি খেয়াল করতে একবার শব্দ শুনতেছো একবার শুনতেছো না, একবার শুনতেছো একবার শুনতেছো না, এই জিনিসটাকে আমরা বলি বিট। অর্থাৎ ভাইয়া এই যে দেখো, এখানে মনে করো শব্দ শুনবা তুমি, আর এই যে সাদা জায়গাটা মনে করো এখানে তুমি শুনবা না, শুনবো না। তাহলে শব্দ একবার শুনবো একবার শুনবো না, একবার শুনবো একবার শুনবো না, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি বিট। তো এখানে এটাই বলছে, দেখো একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে এই যে তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে, তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকে কি বলি আমরা বিট বলি। এই যে দেখো তীব্রতাটা একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এই জিনিসটাকে আমরা বিট বলি। অর্থাৎ যে বিন্দুতে তীব্রতাটা বাড়বে সেখানে আমরা একটা শব্দ শুনবো টিট করে, আর যেখানে তোমার তীব্রতা কমে যাবে সেখানে আমরা শব্দ শুনবো না। তাহলে টিট টিট এরকম করে তুমি শব্দ শুনবা, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে বিট। তা আমরা এখন বিটের গাণিতিক রাশিমালা দেখব। তো সবাই ভাইয়ের সাথে একটা ছবি আঁকো। আমরা মনে করলাম এই ছবিটা আঁকো। আমরা মনে করলাম ভাইয়া এখানে দুইটা সুরশলাকা আছে, এখান থেকে দুইটা তরঙ্গের উৎপন্ন হয়েছে। এখানে যে তরঙ্গটা আছে এটাকে আমরা ধরলাম y1 সমান সমান হচ্ছে a sin ω1t, আর এখানে যে তরঙ্গটা আছে এটাকে আমরা ধরলাম y2 সমান সমান হচ্ছে a sin ω2t। তা আমরা ধরে নিচ্ছি এই দুইটা তরঙ্গের উপরিপাতন হয়েছে, এই দুইটা তরঙ্গের কি হয়েছে, উপরিপাতন হয়েছে। তাহলে আমরা লেখো, ধরি সুরশলাকা দ্বয় হতে শলাকা দ্বয় হতে উৎপন্ন তরঙ্গ দ্বয়ের উপরিপাতনের ফলে
পাতনের ফলে বিট সৃষ্টি হয়। অর্থাৎ আমরা ধরে নিলাম, তো সবাই একটু লিখে নাও, এখানে আমরা ধরে নিলাম দুইটা সুর শলাকা আছে, যে দুইটা সুর শলাকা থেকে আমরা দুইটা তরঙ্গ উৎপন্ন করছি এবং এই দুইটা তরঙ্গের উপরিপাতনের কারণে বিট সৃষ্টি হচ্ছে, মানে হচ্ছে তোমার শব্দের যে তীব্রতা সেটা পর্যায়ক্রমে হ্রাস এবং বৃদ্ধি পাবে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে। কারণ আমরা আগের থিওরিগুলোতে পড়ছি দুইটা তরঙ্গ যখন উপরিপাতন হয় তখন কোথাও কোথাও বিস্তার বেড়ে যায়, আবার কোথাও কোথাও বিস্তার কমে যায়। তাহলে বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক যেহেতু বর্গের সমানুপাতিক, তাহলে বিস্তার বাড়লে তীব্রতা বেড়ে যাবে, আর বিস্তার কমলে তীব্রতা কমে যাবে, তখন আমরা বিট শুনতে পাবো। তাহলে আমরা এরপরে লেখা হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি হতে তরঙ্গের উপরিপাতন নীতি হতে তরঙ্গের উপরিপাতন নীতি হতে আমরা জানি y ইজ ইকুয়াল হচ্ছে y1 প্লাস হচ্ছে y2। তরঙ্গের উপরিপাতন নীতি হতে আমরা জানি হচ্ছে y ইকুয়াল হচ্ছে y1 প্লাস হচ্ছে y2। তাহলে y1 এবং y2 এর মান দুইটা আমরা এখানে বসাই দিই, বা y ইকুয়াল হচ্ছে a sin omega 1t প্লাস a sin omega 2t। তো তুমি খেয়াল করো এই ক্যালকুলেশনগুলো আমরা স্থির তরঙ্গতেও করছিলাম, সেম ক্যালকুলেশন আরেকবার সব একটু মনোযোগ দাও। এখানে যে এটা আছে এটা আমরা কমন নিয়ে নিই। তাহলে এটা যদি আমরা কমন নাও তাহলে y ইজ ইকুয়াল হচ্ছে a sin omega 1t প্লাস হচ্ছে sin omega 2t। আমরা এটা কমন নিলাম। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, এই অংশটাকে তুমি যদি c হিসাবে চিন্তা করো, হ্যাঁ এই অংশটাকে তুমি c হিসাবে চিন্তা করো, আর এই অংশটাকে তুমি d হিসাবে চিন্তা করো। তাহলে এই একটা অংশকে c হিসাবে চিন্তা করো, আর একটা অংশকে d হিসাবে চিন্তা করো। তাহলে দেখো তো ভাই এখানে কোন ফর্মুলা হয়েছে আমাদের, sin c প্লাস sin d, এই সূত্রটা হয়েছে। তাহলে তোমরা সবাই sin c প্লাস sin d এর সূত্রটা জানো, এই সূত্রটা এবার তোমরা অ্যাপ্লাই করো। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে y ইজ ইকুয়াল হচ্ছে a ডট 2 sin c প্লাস d বাই 2। তাহলে ওমেগা 1t প্লাস ওমেগা 2t ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে cos c মাইনাস d বাই 2, ওমেগা 1t মাইনাস হচ্ছে ওমেগা 2t ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমরা sin c প্লাস sin d এই সূত্রটা আমরা ভাঙাইছি। এখন ভাইয়া তোমরা আরেকটা ফর্মুলা জানো, ভাই একটু লিখতেছি, একটু খেয়াল করো তো ভাইয়া, যে ওমেগার একটা ভ্যালু জানো তোমরা, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই কত ভাইয়া, ক্যাপিটাল টি, এটা সবাই আমরা জানি। তাহলে এই যে 2 পাই বাই ক্যাপিটাল টি, আবার এটাও আমরা জানি 1/t, এটা মানে কত ভাইয়া, ফ্রিকোয়েন্সি এফ। তাহলে এখানে ওমেগাটাকে আমরা কত লিখতে পারি, 2πf, এটা আমরা লিখতে পারি, তাই না ভাইয়া? তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই যে এখানে ওমেগা 1 এবং ওমেগা 2 এদের জায়গায় আমরা এই ভ্যালুগুলা বসায় দিব। তাহলে দেখো কত আসে, বা y ইজ ইকুয়াল হচ্ছে 2a sin 2π f1t প্লাস 2π f2t ডিভাইডেড বাই হচ্ছে 2। খেয়াল করো আমরা কি করছি, যেখানে ওমেগা আছে, যেমন এখানে খেয়াল করো ওমেগা 1 হবে কত, 2π f1, আর ওমেগা 2 কত হবে, 2π f2। এই দুইটা মান আমরা এই ইকুয়েশন গুলাতে বসায় দিচ্ছি। তাহলে এক জায়গায় বসাইছি, তাহলে নিচেরটা তো বসো cos 2π f1t মাইনাস 2π f2t ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন আমরা যদি এখান থেকে কমন নিই, বা y ইজ ইকুয়াল হচ্ছে 2a sin, একটু ক্যালকুলেশনটা বুঝো ভাইয়া, বলতে এখানে 2π এবং হচ্ছে t, এই রাশিগুলো আমরা কমন নিতে পারি। তাহলে 2π f1 প্লাস f2 ইন্টু হচ্ছে t ডিভাইডেড বাই 2। সেম ভাবে ভাই আমরা নিচে cos এর থেকেও কমন নাও, cos 2π f1 মাইনাস f2t ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি, বা y ইজ ইকুয়াল হচ্ছে 2a sin
দেখো ভাইয়া, এদিকে এদিকে মনোযোগ দিয়ে একটু, সবাই একটু ভাইয়ের দিকে। বলতো এইখানের যে টু, এদিকে সবাই, হ্যাঁ, এখানে টু, এখানে টু, আর এখানে টু, এরা কি হবে ভাইয়া, কাটা চলে যাবে। তাহলে কাটা যাওয়ার পরে এখানে থাকতেছে কত, তাহলে পাই f1 মাইনাস f2 ইন্টু টি ডট কস পাই f1 মাইনাস f2 ইন্টু হচ্ছে টি। এখন ভাই আজকের ক্লাসের শুরুতে আমরা যে তরঙ্গের ইকুয়েশনটা লিখছি, তুমি যদি ওই ইকুয়েশনটা দিয়ে একটু খেয়াল করো, আমাদের তরঙ্গের ইকুয়েশনটা কেমন ছিল একটু খেয়াল করো। আমাদের তরঙ্গের ইকুয়েশনটা ছিল y ইকুয়াল হচ্ছে a সাইন ওমেগা টি। তাহলে ভাইয়া সাইনের সাথে যে অংশটা আছে, এই অংশ ছাড়া বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে কি তোমার বিস্তার। তাহলে সাইনের সাথে যে অংশটা আছে এটা ছাড়া বাকি অংশটা বিস্তার। তাহলে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে ফাইনাল যে ইকুয়েশনটা পাইছি আমরা, এই হচ্ছে সাইনের অংশটা। তাহলে এই ছাড়া যে অংশটা আছে, কে কে আছে খেয়াল করো তো। এখানে আছে হচ্ছে আমাদের 2a, তোমরা একটু লাল নীল কলম দিয়ে দাগায় রাখো। আর এখানে আছে cos পাই f1 মাইনাস f2। তাহলে ভাইয়া এই ইকুয়েশনটার সাথে একটু দেখো তো ভাইয়া, মিলাও তো ভাইয়া। এখানে আছে কি y ইকুয়াল a সাইন ওমেগা টি, অর্থাৎ সাইন অংশ বাদে বা সাইনের বাইরে যে রাশিটা থাকে সেটাকে আমরা কি বলি ভাইয়া, বিস্তার। তাহলে সাইন বাদে বাইরে কে কে আছে, 2a এবং cos পাই f1 মাইনাস f2 ইন্টু টি, এটা হচ্ছে আমাদের নতুন বিস্তার তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে, বা y ইজ ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল A সাইন পাই f1 মাইনাস f2 ইন্টু হচ্ছে টি। তাহলে এখানে যে এটা আসছে, এই এটা হচ্ছে আমাদের লব্ধি বিস্তার, এটা হচ্ছে আমাদের লব্ধি বিস্তার। a সমান সমান বলতে আমরা কার পরিবর্তে a লিখছি, এই যে এই দুইটার পরিবর্তে। তাহলে 2a cos পাই f1 মাইনাস f2 ইন্টু হচ্ছে টি। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি বিস্তার। এটা একটু আমরা বক্স করে রাখি, এটা আমাদের সামনে লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি বিস্তার। এখন ভাই আজকের ক্লাসের শুরুতে আমরা যখন বিটটা শুরু করছিলাম, ওইখানে আমাদের যে বিটের যে কনসেপ্টটা আসছে সেটা আসছিল এই ইকুয়েশন থেকে i সমানুপাতিক হচ্ছে a স্কয়ার। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, তরঙ্গ দুইটার উপরিপাতনের ফলে লব্ধি বিস্তারটা আমরা এটা পাইছি। তাহলে লব্ধি বিস্তার যদি সর্বোচ্চ হয়, আমাদের তীব্রতাটা হবে সর্বোচ্চ। আর লব্ধি বিস্তার যদি সর্বনিম্ন হয়, তীব্রতা হবে সর্বনিম্ন। আর বিটের কনসেপ্ট ছিল এটা, যে তীব্রতা কখনো সর্বোচ্চ হবে, কখনো সর্বনিম্ন হবে। এখন এই যে সর্বোচ্চ যে শব্দটা তুমি শুনতে পাবা, টিট করে যে শব্দটা তুমি শুনতে পাবা বইয়ের ভাষায়, এই শব্দটাকে আমরা বলি হচ্ছে প্রবল শব্দ, অর্থাৎ তুমি একটা জোরালো শব্দ শুনতে পাবা। আর তুমি যে শব্দ শুনবা না, অর্থাৎ আমরা তো একবার শব্দ শুনবো আর একবার শব্দ শুনবো, আর তুমি যে শব্দটা শুনবা না, বইয়ের ভাষায় এটাকে বলা হয় নিঃশব্দ। বইয়ের ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে নিঃশব্দ। তাহলে ভাইয়া তুমি প্রবল শব্দ কখন শুনবা, যখন তোমার বিস্তারটা ম্যাক্সিমাম হবে, তখন তীব্রতা ম্যাক্সিমাম হবে, তখন তুমি জোরালো একটা শব্দ শুনবা। যখন তোমার বিস্তারটা জিরো হয়ে যাবে, তোমার তীব্রতা জিরো হয়ে যাবে, অর্থাৎ তুমি কোনো শব্দ শুনতে পাবা না। তাই আমরা এই শর্তগুলো এখন আমরা বের করব, যে কখন আমরা জোরে শব্দ শুনবো আর কখন আমরা আস্তে শব্দ শুনবো। তো আসো আমরা পরের টপিকটার নাম লিখি সবাই। ঠিক আছে, এটা উঠায় নাও আগে সুন্দর করে, তারপর আমরা পরের টপিকটার নাম লেখা হচ্ছে প্রবল শব্দ শোনার শর্ত। অর্থাৎ কখন আমরা প্রবল শব্দটা শুনবো, ঠিক আছে, কখন আমরা জোরালো শব্দটা শুনবো সেটা আমরা যাচ্ছি। তাই লেখা হচ্ছে, আমরা জানি লব্ধি বিস্তার a সমান সমান হচ্ছে 2a cos পাই f1 মাইনাস f2 ইন্টু হচ্ছে t। তাহলে আমরা লব্ধি বিস্তারের ইকুয়েশন জানি হচ্ছে এটা। আচ্ছা, দেখা যাচ্ছে এবার। তাহলে আমরা লব্ধি বিস্তারের যে শর্তটা জানি সেটা হচ্ছে a ইকুয়াল হচ্ছে 2a cos পাই f1 মাইনাস f2 ইন্টু t। এখন বলো তো ভাইয়া, আমাদের প্রবল শব্দ কখন শুনবো আমরা, যখন বিস্তারটা ম্যাক্সিমাম হবে। তাহলে প্রবল শব্দ শোনা যাবে, প্রবল
শব্দ যাবে যদি এ সর্বোচ্চ হয়। অর্থাৎ বলতে এ সর্বোচ্চ কখন হবে? এ সর্বোচ্চ কখন হবে? যখন তোমার এই কজের ভ্যালুটা সর্বোচ্চ হবে, যখন তোমার কজের ভ্যালুটা সর্বোচ্চ হবে। এন্ড কজের সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে ভাইয়া, বলো তো ভাইয়া? +-1, তাই না? কজের সর্বোচ্চ ভ্যালু হইতে পারে +-1, কারণ তোমরা জানো ভাইয়া বিস্তারের জন্য আমাদের এই দিকেও সর্বোচ্চ, বিস্তারের জন্য এই দিকেও সর্বোচ্চ, অর্থাৎ এটাও বিস্তার এটাও বিস্তার, তাহলে +1ও হইতে পারে, আমাদের -1ও হইতে পারে। তাহলে অর্থাৎ তাহলে তুমি যদি এই জায়গায় ভাইয়া এই জায়গায় যদি +-1 বসায় দাও, তাহলে এর মানটা কত আসে? অর্থাৎ a ইকুয়াল হচ্ছে +-2a হয়। তাহলে আমাদের প্রবল শব্দ শোনা যাবে কখন? যখন এর মান +-2a হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন শুরু করি। তাহলে সুতরাং a ইকুয়াল হচ্ছে +-2a, বা এর জায়গায় মান বসায় দাও 2a cos পাই f1 f2 ইন্টু t সমান হচ্ছে +-2a। তাহলে দুই পাশে +-2a কেটে দাও, বা cos পাই f1 f2 ইন্টু t সমান হচ্ছে +-1। তো ভাইয়া ক্যালকুলেশনের জন্য আমরা cosটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে আসবে হচ্ছে পাই f1 f2 ইন্টু t সমান হচ্ছে cos ইনভার্স +-1। তাহলে এটা আসে হচ্ছে আমাদের cos ইনভার্স +-1। তো তোমাদেরকে যখন ভাই স্থির তরঙ্গ পড়াইছিলাম তখনও কিন্তু এই ক্যালকুলেশনগুলো তোমরা করছো, এবং এখানে ভাইয়া লিখে দিছিলাম এই মানটা মুখস্থ রাখবা, তাহলে সহজে ভ্যালুগুলো বের করতে পারবা। এই cos ইনভার্স +-1 এটা মানে হচ্ছে n পাই। তাহলে আমরা এখানে যদি n পাই বসায় আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করি ভাইয়া, খেয়াল করো, বা পাই f1 f2 ইন্টু হচ্ছে t সমান সমান n এর মান, সবাই এই যে তুমি এদিকে এদিকে ভাইয়া, n এর জায়গায় 0 বসাও, 0 বসাইলে কত আসবে? 0 ইন্টু পাই 0। এদিকে ভাইয়া পরে লেখো, n এর জায়গায় 1 বসাও, 1 বসাইলে কত আসবে? পাই। n এর জায়গায় 2 বসাও, 2 পাই, 3 বসাও, 3 পাই, ডট 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 ডট, এরকম করে আমরা n পাই পর্যন্ত ভ্যালুগুলা পাবো। এবার তুমি খেয়াল করো তো, এই পাশের পাইয়ের সাথে তুমি এই পাইটাকে যখন এইদিকে ভাগ পাঠাবা সবগুলা পাই কাটা চলে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? f1 f2 ইন্টু t সমান সমান হচ্ছে 0 1 2 3 ডট 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 n। তাহলে এখান থেকে আমরা মেনলি টাইমটা বের করব, বা t সমান সমান হচ্ছে 0, এটা নিচে ভাগ আকারে চলে আসবে 1 ভাগ f1 f2, 2 ভাগ f1 f2, 3 ভাগ f1 f2, ডট 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 n ভাগ f1 f2। তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমরা একটা টাইম ক্যালকুলেট করছি। এখন তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন, তোমরা বলতে পারো তোমরা অ্যাকচুয়ালি কি বের করছো? একটু চিন্তা করো তো নিজেরা, এই যে আমরা যে টাইমটা বের করছি, তুমি বলতে পারবে আমরা কি টাইম বের করছি? এটা অ্যাকচুয়ালি আমরা বের করছি যে কখন কখন আমরা জোরে শব্দ শুনতে পারবো, অর্থাৎ এই শব্দ সময়গুলা পর পর আমরা প্রবল শব্দ শুনতে পাবো। তাহলে লেখা হচ্ছে অর্থাৎ এই সময় পর 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 প্রবল শব্দ শব্দ শোনা যাবে। সবাই একটু খেয়াল করি তো ভাইয়া, তার মানে এই জায়গায় তুমি একটা প্রবল শব্দ শুনবা, তারপরে এখানে একবার প্রবল শব্দ শুনবা, আবার প্রবল শব্দ শুনবা, আবার প্রবল শব্দ শুনবা, অর্থাৎ তুমি কখন কখন প্রবল শব্দ শুনবা, কত সেকেন্ড পর পর জোরে শব্দটা শুনবে। যে টিট শুনলা, আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে তো আরেকটা টিট করে সাউন্ড শুনবা, তাহলে একটা সাউন্ড শুনবা, আবার কখন আরেকটা শুনবা, আবার কখন আরেকটা শুনবা, ওই সময়টাই আমরা ক্যালকুলেট করছি। তাহলে আসো তো ভাইয়া, আমরা দুটি প্রবল শব্দের মধ্যবর্তী সময়ের ব্যবধান, মধ্যবর্তী সময়ের ব্যবধান
সমান সমান, দুইটা প্রবল শব্দ ইচ্ছা মতো দুইটা নিলাম, মনে করে এটা একটা নিলাম আর এটা একটা নিলাম, কিংবা তুমি এটা একটা নিতে পারো তার সাথে এটা নিতে পারো, অর্থাৎ পরপর দুইটা, হ্যাঁ, যে কোনো পরপর দুইটা প্রবল শব্দের ব্যবধান যদি নাও তুমি, তা আমরা সবচেয়ে সহজ হচ্ছে এই দুইটার ক্যালকুলেশন করা, এই দুইটাই নিলাম, তুমি যে জায়গায় নিবা দেখবে যে একই মান আসবে, f1 মাইনাস f2 মাইনাস 0 1/f1 মাইনাস f2। তার মানে এই যে সময়টা আমরা বের করছি, এই সময়টা কি, এই সময়টা হচ্ছে এই সময় পর পর তুমি একটা প্রবল শব্দ শুনতে পাবা। তাহলে একটা প্রবল শব্দ শোনা মানে হচ্ছে একটা বিট শোনা। ভাই আবার বলতেছি, সবাই একটু খেয়াল করো, এই জিনিসটা একটু পরে ভাই আঁকবো। মনে করো এই যে একটা প্রবল শব্দ, এখানে একটা নিঃশব্দ, এখানে একটা প্রবল শব্দ, এখানে একটা নিঃশব্দ, আবার এখানে একটা প্রবল শব্দ। তাহলে তুমি খেয়াল করো তো, একটা প্রবল শব্দ শুনবা, শোনার এই সময়টা পর আরেকটা প্রবল শব্দ শুনবা, তাহলে এই যে টিট, আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে এই যে এতক্ষণ গ্যাপ দিয়ে আবার টিট, তাহলে এই যে একটা শব্দ শুনলা, এই সময়টা গ্যাপ দিয়ে আরেকটা শব্দ শুনবা, এটাকে আমরা বলবো কি বিট। তাহলে এই সময়ে কয়টা বিট শোনা যাবে খেয়াল করো তো, যে একটা প্রবল শব্দ শুনছো, মাঝখানে গ্যাপ হচ্ছে 1/f1 মাইনাস f2, এই যে এই সময়টা পর আরেকটা প্রবল শব্দ শুনবা, তার মানে আমরা কয়টা প্রবল শব্দ শুনতেছি, একটা প্রবল শব্দ শুনতেছি, মানে একটা বিট শুনতেছি। তাহলে লেখা হচ্ছে সুতরাং 1/f1 মাইনাস f2 সময়ে একটি বিট শোনা যাবে, একটি বিট শোনা যাবে, অর্থাৎ এই সময়ে আমরা একটা বিট শুনবো, কারণ একটা শোনার পরে এই সময়টা তুমি রেস্ট পাবা, এই সময় পরে আরেকটা শুনবা, তারপরে আবার এই সময় পরে আরেকটা শুনবা, তাহলে আমরা কয়টা করে বিট শুনবো, একটা করে বিট শুনবো এই সময় পর পর। এবার আসো আমরা নিঃশব্দের জন্য যদি আসি, দেখো নিঃশব্দের জন্য, নিঃশব্দের জন্য আমরা নিঃশব্দের ক্যালকুলেশনটা যদি লিখি, তাহলে আমরা জানি লব্ধি বিস্তার a ইকুয়াল হচ্ছে 2a cos pi f1 মাইনাস f2 ইন্টু হচ্ছে t। তাহলে আমরা লব্ধি বিস্তারের ফর্মুলা হচ্ছে এটা জানি। এখন তাহলে আসো তো ভাইয়া, নিঃশব্দের জন্য তোমার বিস্তারটা কেমন হইতে হবে ভাইয়া, বিস্তার হইতে হবে মিনিমাম। তাহলে এই ক্ষেত্রে মিনিমাম বিস্তারের জন্য কজের মানটা মিনিমাম হবে, অর্থাৎ কজের মানটা 0 হবে। তাহলে উপরে লিখে রাখো কজের মান 0। তাহলে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই মানটা যদি তুমি 0 বসায় দাও, এই মানটা যদি 0 বসায় দাও, তাহলে পুরাটা 0 হয়ে যাবে, তার মানে লব্ধি বিস্তার 0 হয়ে যাবে। আর বলতো ভাই আমরা তো জানি ইন্টেন্সিটির সাথে এর রিলেশনটা হচ্ছে বর্গের সমানুপাতিক, তাহলে লব্ধি বিস্তার যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের ইন্টেন্সিটি বা শব্দের তীব্রতা এটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে তুমি শব্দ শুনবা না। তাহলে লেখা হচ্ছে নিঃশব্দের জন্য লব্ধি বিস্তার সর্বনিম্ন হবে, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে 0 হবে। তাহলে আমাদের লব্ধি বিস্তারটা 0 হবে, অর্থাৎ a এর মানটা কত আসতে হবে ভাইয়া, 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন আগাই, তাহলে সুতরাং a ইকুয়াল হচ্ছে 0 বা 2a cos pi f1 মাইনাস f2 ইন্টু t ইকুয়াল 0 বা cos pi f1 মাইনাস f2 ইন্টু t ইকুয়াল হচ্ছে 0 বা pi f1 মাইনাস f2 ইন্টু t ইকুয়াল হচ্ছে cos ইনভার্স 0। এখন ভাইয়া আমরা এর আগেও ভাইয়া লিখে দিছিলাম এই মানটা, আরেকবার তোমরা একটু লাল কালি দিয়ে বক্স করে বা নীল কালি দিয়ে বক্স করে একটু লিখে রাখো, cos ইনভার্স 0 এটা মানে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু হচ্ছে পাই বাই 2। cos ইনভার্স 0 মানে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু হচ্ছে পাই বাই 2। তো আমরা আগের মতো এখানে n এর জায়গায় 0 1 2 3 এভাবে বসায়া আমরা পর্যায়ক্রমে যে ভ্যালুগুলা পাবো ওই মানগুলো আমরা এখন ক্যালকুলেট করব।
তাহলে আসলে আমরা যদি ক্যালকুলেট করি পাই f1 মাইনাস f2 ইন্টু হচ্ছে টি সমান সমান এন এর জায়গায় সবাই যে ভাইয়ার দিকে এইদিকে এন এর জায়গায় 0 বসাও, 0 বসালে কত হয় খেয়াল করতো, পাই বাই টু। এরপরে এন এর জায়গায় 1 বসাও, ক্যালকুলেশন বুঝো পরে উঠাও ভাইয়া, এন এর জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে 2 + 1 কত হবে 3, তাহলে আসবে 3π/2। তারপরে এন এর জায়গায় 2 বসাও, তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 একে 5, 5π/2। তো এইভাবে ভাইয়া 3, 5, 7 এভাবে আসতে থাকবে, তাই না ভাইয়া, 7π/2 ডট 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 এখানে হচ্ছে 2n + 1 ইন্টু হচ্ছে π/2। তা আমরা এই ভ্যালুগুলা পাচ্ছি। তা আমাদের আগের মতো ভাইয়া এই পাই দ্বারা তুমি সবগুলাকে ভাগ করে দাও, তাহলে পাই দ্বারা সবগুলাকে ভাগ করলে f1 মাইনাস f2 ইন্টু হচ্ছে টি, এটার মান আসবে হাফ, 3/2, 5/2, 7/2 ডট 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 2n + 1 ইন্টু হচ্ছে 1/2। এই মানগুলো আমরা পাবো। তো আমাদের টার্গেট এখনো টি এর মান বের করা, তাহলে তুমি যদি টি এর মান বের করতে চাও f1 মাইনাস f2 এটা প্রত্যেকের নিচে ভাগাকারের নিচে চলে যাবে। তাহলে আমরা যদি টি এর মানটা বের করি বা টি ইজ ইকুয়াল হচ্ছে 1/2 f1 মাইনাস f2, 3/2 f1 মাইনাস f2, 5/2 f1 মাইনাস f2, 7/2 f1 মাইনাস f2 ডট 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 2n + 1 ইন্টু হচ্ছে 1/2 f1 মাইনাস f2। তাহলে ভাইয়া যে আগের মতো আমরা সময়টা বের করছি, ভাইয়ার প্রশ্ন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি বের করছি, আমরা বের করছি কখন আমরা নিঃশব্দগুলা শুনবো, অর্থাৎ শব্দ শুনবো না। তাহলে এই সময়গুলা পর পর আমরা হচ্ছে শব্দ শুনবো না, মানে নিঃশব্দ শুনতে পাবো। তাহলে আমরা লেখা হচ্ছে অর্থাৎ এই সময় পর নিঃশব্দ উৎপন্ন হবে, নিঃশব্দ সৃষ্টি হবে, এই সময় পর নিঃশব্দ সৃষ্টি হবে। এখন ভাইয়া তুমি একটু খেয়াল করো তো, আমরা যদি ওই যে একটু আগে একটা ছবি আঁকছিলাম, তোমরা যদি ওই ছবিটা এখন এঁকে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা একটু এঁকে রাখো এখন, প্রবল শব্দ, নিঃশব্দ, প্রবল শব্দ, নিঃশব্দ, প্রবল শব্দ, আবার হচ্ছে নিঃশব্দ। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, একটা নিঃশব্দ শুনবা, এই যে এখানে আরেকটা নিঃশব্দ শুনবা, দুইটা নিঃশব্দের মাঝখানে থাকবে কি ভাই একটা প্রবল শব্দ। তাহলে আমরা দুটি নিঃশব্দ শোনার ব্যবধান যদি বের করি, দুটি নিঃশব্দ মধ্যবর্তী সময়ের ব্যবধান সমান সমান আগের মতো ভাইয়া পরপর দুইটা একটা থেকে একটা বিয়োগ করে দাও, 3/2 f1 মাইনাস f2 মাইনাস 1/2 f1 মাইনাস f2, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে আসবে 1/f1 মাইনাস f2। তাহলে এই সময় পর, তাহলে একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, দুইটা প্রবল শব্দ শোনার সময়ের ব্যবধান হচ্ছে 1/f1 মাইনাস f2, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, মুখস্থ রাখবা। আর দুটি নিঃশব্দের মধ্যবর্তী সময়ের ব্যবধান 1/f1 মাইনাস f2। তার মানে ভাইয়া এই যে তুমি দুইটা নিঃশব্দ আছে, একটা নিঃশব্দ শোনার এই সময় পর আরেকটা নিঃশব্দ শুনবা, মাঝখানের সময়টাতে তুমি কি শুনবা, একটা প্রবল শব্দ শুনবা। ভাই আবার বলতেছি, একটা নিঃশব্দ গ্যাপ দিয়ে আরেকটা নিঃশব্দ, এই সময় পর আরেকটা নিঃশব্দ তুমি পাবা। দুইটা নিঃশব্দের মাঝখানে একটা প্রবল শব্দ আছে, মানে তুমি টিট করে একটা বিট শুনতে পাবা। তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, বিট বলবো। তাহলে এখন আমরা দেখো তো বিট শুনতে কতক্ষণ সময় লাগতেছে ভাইয়া, 1/f1 মাইনাস f2। তাহলে আমরা যদি লিখি, অর্থাৎ একটি বিট শোনা, অর্থাৎ 1/f1 মাইনাস f2 সময় পর একটি বিট শোনা যাবে।
অর্থাৎ ভাইয়া আমরা এই সময় পর একটা বিট শুনবো, এই সময়টা পর আমরা একটা বিট শুনবো। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন 1/f1 মাইনাস f2 সময়ে বিট সৃষ্টি হয় বা বিট শোনা যাবে, বিট সৃষ্টি লিখি, হবে সমান সমান হচ্ছে একটি। তাহলে এই সময়ে বিট সৃষ্টি হবে হচ্ছে একটা, অর্থাৎ একটা শব্দ শুনবা, টিপ করে এরকম একটা সাউন্ড শুনবা এই সময়। তাহলে আমরা যদি 1 সেকেন্ডে কয়টা শুনবো, আমরা যদি আসি একক সময়ে, মানে কি ভাইয়া 1 সেকেন্ডে বিট সৃষ্টি হবে সমান সমান হচ্ছে ঐকিক নিয়মে 1/f1 মাইনাস f2t। তাহলে এখানে আসবে হচ্ছে f1 মাইনাস f2। তাহলে খেয়াল করো তো ভাইয়া 1 সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন হবে, যে দুইটা সুর শলাকা নিছো তাদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। তাহলে আমরা যদি এখানে লিখি, তাহলে এটা হচ্ছে আমরা সূত্র আকারে মনে রাখতে হবে। সুতরাং প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা, এটাকে ভাই আমরা n দ্বারা প্রকাশ করব। n সমান সমান হচ্ছে f1 মাইনাস হচ্ছে f2। তাহলে এটা বক্স করে রাখো, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হচ্ছে 1/f1 মাইনাস f2। তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হচ্ছে 1/f1 মাইনাস f2। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, বুঝার সুবিধার্থে ভাইয়া বলতেছি, মনে করো তোমার কাছে দুইটা সুর শলাকা আছে, এটা একটা সুর শলাকা, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 510 হার্টজ মনে করো। আর এখানে আরেকটা সুর শলাকা আছে, এটার ফ্রিকোয়েন্সি ভাইয়া মনে করলাম 505 হার্টজ মনে করো। এখন এই দুইটা সুর শলাকাকে যদি তুমি একসাথে শব্দায়িত করো ভাইয়া, তাহলে প্রত্যেক সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে এখানে কয়টা বিট উৎপন্ন হবে আমরা যদি বের করি, যে আমরা মাত্র শিখছি, এটা মনে করো তুমি f1 আর এটা মনে করো তুমি f2। তাহলে আমাদের n সমান সমান হচ্ছে 510 বিয়োগ হচ্ছে 505 সমান সমান হচ্ছে 5টা। তার মানে ভাইয়া 1 সেকেন্ডে তুমি টিট 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 এরকম করে কয়টা শব্দ শুনতে পারবা ভাইয়া? 5টা শব্দ শুনতে পারবা। অর্থাৎ প্রতি সেকেন্ডে এখানে দুইটাকে আমরা যদি একসাথে বাড়ি দিয়ে শব্দ করি, তাহলে প্রতি সেকেন্ডে আমরা 5টা বিট শুনতে পাবো। এখন তোমাদের কাছে ভাইয়া একটু প্রশ্ন, তোমরা নিজেরা একটু চিন্তা করো। মনে করো এখানে ভাইয়া দিলাম হচ্ছে 512 হার্টজ, আর এখানে দিলাম মনে করো হচ্ছে 500 হার্টজ। এখন তোমাদের কাছে ভাইয়া একটু প্রশ্ন, তোমরা জাস্ট নিজেরা একটু চিন্তা করো তো ভাইয়া, এই এক্সাম্পলটার সাথে মিলা তুমি এখন কয়টা বিট শুনতে পাবা? তুমি এখন কয়টা বিট শুনতে পারবা একটু নিজেরা বের করো, তারপর ভাইয়ার সাথে একটু মিলা আনো, কয়টা বিট শুনতে পাবা। তো তোমরা ভাইয়া সূত্রটা তো এটা জানো, যে দুইটা কম্পাঙ্ক থাকবে তাদের পার্থক্যের সমান আমরা বিট শুনতে পাবো। তাহলে তোমরা হয়তোবা এটা বের করছো, তাই না ভাইয়া? n সমান সমান হচ্ছে 512 বিয়োগ হচ্ছে 500 সমান সমান হচ্ছে 12টি। তাহলে তোমরা হয়তোবা এটা অ্যান্সার বের করছো যে আমরা প্রতি সেকেন্ডে 12টা বিট শুনতে পাবো, কিন্তু অ্যান্সার হচ্ছে ভাইয়া আমরা একটা বিটও শুনবো না, আমরা একটা বিটও শুনবো না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কাহিনী হইলো কি তাইলে? এই জায়গায় মাত্রই তো শিখাইলেন যে প্রতি সেকেন্ডে আমরা 5টা বিট শুনতেছি, আর এই জায়গায় সেম জিনিসই আমরা বলতেছি 12টা বিট উৎপন্ন হয়েছে, কিন্তু ভাইয়া অ্যান্সার লিখলাম কি একটা বিটও আমরা শুনবো না। তাহলে কাহিনীটা হইলো কি? ভাইয়া আমাদের কানের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন তোমরা জানো ভাইয়া, আমাদের আশেপাশে হাজারো শব্দ উৎপন্ন হচ্ছে, আমাদের কান কিন্তু বা আমাদের মস্তিষ্কে কিন্তু সব শব্দ যাচ্ছে না বা রিসিভ করতে পারতেছি না আমরা। কারণ কি? আমরা জানি একটা শ্রাব্যতার সীমা আছে, যে 20 হার্টজের কম যে ফ্রিকোয়েন্সিগুলো আছে ওইগুলো আমাদের কান শুনতে পারে না, আবার 20,000 হার্টজের উপরে যেগুলো আছে সেগুলো আমাদের কান শুনতে পারে না। এটা হচ্ছে আমাদের কানের সীমাবদ্ধতা। ঠিক একইভাবে ভাইয়া আমাদের বিট শোনার ক্ষেত্রে কানের একটা সীমাবদ্ধতা আছে। তাহলে নোট লিখে রাখো, নোট। আমাদের কানে প্রতি সেকেন্ডে আমরা সর্বোচ্চ 10টি বিট শুনতে
পাই। আমরা ভাইয়া সর্বোচ্চ 10টা বিট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আমাদের কান প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10টি বিট শুনতে পারে। আমাদের কানে সর্বোচ্চ আমরা কয়টা বিট শুনতে পাই ভাইয়া, এটা বক্স করে রাখো। প্রতি সেকেন্ডে, এই যে দেখো, প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আমরা সর্বোচ্চ 10টা বিট শুনতে পাবো। আচ্ছা, টিপ 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 এরকম করে আমরা সর্বোচ্চ কয়টা শুনতে পারবো প্রতি সেকেন্ডে? 10টা। 10-এর বেশি যদি বিট উৎপন্ন হয়ে যায় তাহলে আমাদের কান এটাকে আর আলাদা করতে পারে না, অর্থাৎ এইটা আমাদের কানে তখন ডিসকন্টিনিউয়াস শব্দের পরিবর্তে কন্টিনিউয়াস শব্দ হয়ে যায়, অর্থাৎ তখন টিং করে তুমি একটা শব্দই শুনবা, সেখানে কোনো বিট শুনতে পাবা না। আজকের ক্লাসের শুরুতে আমরা দেখছি একটা ডিসকন্টিনিউয়াস শব্দ, একটা টিট 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 পর্যায়ক্রমে যে হ্রাস বৃদ্ধি, এটাকে বলি আমরা বিট। কিন্তু টিং করে যদি একটা শব্দ হয়, এটা কিন্তু কোনো বিট না। অর্থাৎ 10-এর বেশি যদি প্রতি সেকেন্ডে শব্দ টিট টিট তৈরি হয়, তখন এই শব্দটাকে আমাদের কান আর আলাদা করতে পারে না, তখন সে বিট না শুনে সে কন্টিনিউয়াস একটা শব্দই শুনে। অর্থাৎ অর্থাৎ প্রতি সেকেন্ডে 10টির বেশি বিট উৎপন্ন হলে আমরা বিট শুনবো না। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 10টার বেশি বিট উৎপন্ন হয় তাহলে সেখানে আমরা কোনো বিট শুনবো না। এখন আসো ভাই, আমরা এই যে টপিকটা পড়লাম, এই বিটকে ব্যবহার করে আমরা কিছু কাজ করতে পারি। সেটা কি? মনে করো তোমার দুইটা সুর শলাকা আছে, একটা সুর শলাকার ফ্রিকোয়েন্সি তুমি জানো, আরেকটা ফ্রিকোয়েন্সি তুমি জানো না। এখন এই বিট ব্যবহার করে এই অজানাটার ফ্রিকোয়েন্সি কত তুমি সেটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে তোমরা পরের টপিকটার একটা নাম লেখো সবাই খাতায়, বিটের ব্যবহার। সবাই পরের টপিকটার নাম লেখো খাতায়, বিটের ব্যবহার। সবাই পরের টপিকটার নাম লেখা হচ্ছে বিটের ব্যবহার। বিটের ব্যবহার সেটা কি? অজানা কম্পাঙ্ক নির্ণয়। অর্থাৎ ভাইয়া, বিট ব্যবহার করে আমরা অজানা কম্পাঙ্কটা বের করতে পারবো। তা আমরা ধরে নিলাম ভাইয়া, আমাদের এখানে দুইটা সুর শলাকা আছে ভাইয়া, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ এ, আর এখানে যে সুর শলাকাটা আছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ বি। তাহলে খেয়াল করো তো ভাইয়া, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা n সমান সমান, আমরা তো একটু আগে শিখছি f1 মাইনাস f2, তাই না ভাইয়া? প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা ছিল f1 মাইনাস f2, যে দুইটা ফ্রিকোয়েন্সি থাকবে তাদের পার্থক্য সমান। এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করো তো ভাই, যদি fa গ্রেটার দেন fb হয় তাহলে nটা কেমন আসবে ভাইয়া? nটা আসবে প্লাস। fa যদি বড় হয়, আমরা তো জানি না ভাইয়া কোনটা বড় কোনটা ছোট। যদি fa লেস দেন fb হয় তাহলে nটা কেমন হবে ভাইয়া? n হবে মাইনাস, কারণ আমরা তো জানি না কে বড় কে ছোট, তাই না ভাইয়া? তাহলে fa যদি বড় হয়ে যায় তাহলে এই বিয়োগফলটা প্লাস আসবে, fa যদি ছোট হয় এই বিয়োগফলটা কেমন চলে আসবে? মাইনাস চলে আসবে। যেহেতু একটা অজানা, আমরা তো জানি না সে বড় না ছোট, তাহলে বলতো আমরা এই সূত্রটাকে একটু কারেকশন করে এভাবে লিখতে পারি কিনা? সুতরাং প্লাস মাইনাস n সমান সমান হচ্ছে fa মাইনাস fb। তাহলে এইখান থেকে আমরা যদি fa এর মানটা বের করো, fa সমান সমান হচ্ছে fb প্লাস মাইনাস n। কিংবা তুমি যদি পাশেই লেখো ভাইয়া, পাশেই লেখো, কিংবা তুমি যদি এখান থেকে fb এর মান বের করো, এটাই সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসো, তাহলে fb সমান সমান হচ্ছে fa প্লাস মাইনাস n।
অর্থাৎ দুইটা ফরম্যাটে আমরা সূত্রটা মাথায় রাখবো। কি মাথায় রাখবো ভাইয়া? পরীক্ষায় দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে, তাহলে যেটা দিবে সেটাকে এখানে লিখবা। যদি এফ এ দেয় এফ এ লিখবা, যদি এফ বি দেয় এফ বি দিবা। অর্থাৎ নোন যে মানটা, অর্থাৎ যে মানটা তুমি জানো, নোন মানে তুমি যেটা জানো সেটা আসবে এখানে, আর অজানা যেটা সেটা আসবে সবসময় বাম পাশে, আননোন। অজানা যেটা সেটা আসবে সবসময় বাম পাশে। তাহলে ভাইয়ের কথাটা শুনি, তাহলে জানাটা আসবে সবসময় এখানে, সেটা এফ এও হইতে পারে, সেটা এফ বিও হইতে পারে। হ্যাঁ, এই যে সেটা এফও হইতে পারে, সেটা এফ বিও হইতে পারে। জানাটা সবসময় এখানে থাকবে, আর অজানাটা সবসময় বাম পাশে লিখবা। বুঝছি ভাইয়া? প্লাস মাইনাস এন, এন এর পরিচয়টা আরেকবার লিখে দাও। এন প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা। এন হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন হচ্ছে সেটা। এখন ভাই একটা জিনিস বুঝি, এই টপিকের ম্যাথগুলা খুবই সিম্পল ভাইয়া, কিন্তু এই টপিকের অ্যান্সারটা বের করাতে একটু ঝামেলা হয়। কি কারণে ভাইয়া? তুমি দেখো তো ভাইয়া, আমরা ধরে নিলাম প্রতি সেকেন্ডে 5টা, মনে করো আমরা ইচ্ছা করে ধরে নিলাম এফ বি মনে করো হচ্ছে 200 মনে করো, আর প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা মনে করো হচ্ছে 5। তাহলে আমরা যদি এফ এটা বের করো ভাইয়া, খেয়াল করো তো, এফ এ ইকুয়াল আমরা জানি হচ্ছে এফ বি প্লাস মাইনাস এন। তাহলে এফ বি হচ্ছে 200 প্লাস মাইনাস 5, তাহলে এখানে হচ্ছে 205 আর হচ্ছে 195। এখন খেয়াল করো তো ভাইয়া, একটা সুরশলাকার তো ফ্রিকোয়েন্সি দুইটা হইতে পারে না, একটা সুরশলাকার ফ্রিকোয়েন্সি একটাই হবে, কিন্তু তোমার রেজাল্ট কয়টা আসবে এই অঙ্কগুলাতে? দুইটা আসবে। এন্ড কোনটা কারেক্ট কোনটা ভুল এটাই তোমাকে কিন্তু বের করতে হবে। তো এটা বের করার জন্য একটা টেকনিক আছে। অঙ্কগুলা সহজ ভাইয়া, প্রত্যেকটা অঙ্কে 2-3 লাইনেই হবে, কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই অ্যান্সার আসবে দুইটা। এই দুইটা অ্যান্সার থেকে তোমাকে একটা অ্যান্সার বের করতে হবে। সেটা কিভাবে বের করবো সেটা ভাইয়া তোমাদেরকে একটা টেকনিক দিয়ে শেখাচ্ছি। তো তোমরা আসো ভাইয়া, একটা নোট লেখো, নোট 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 1 নাম্বার নোট, ভর বাড়লে বা বৃদ্ধি পেলে কম্পাঙ্ক হ্রাস পাবে। অর্থাৎ কোন একটা বস্তুর ভর যদি তুমি বাড়াও, অর্থাৎ ভারী করে ফেলো, তাহলে সে কম কম্পন দিবে। আর একটা হালকা বস্তু সে বেশি কাঁপতে পারে, তার মানে সে কম্পন বেশি দিবে। তারপর হচ্ছে ভর হ্রাস পেলে অর্থাৎ ভর যদি কমে যায় তাহলে কম্পাঙ্কটা হচ্ছে বাড়বে, কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। এই দুটা লাইন মাথায় রাখবা। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা গ্রাফ আমরা দেখব, এই গ্রাফের উপরের দিকে হচ্ছে কম্পাঙ্ক বৃদ্ধি, আর নিচের দিকে হচ্ছে কম্পাঙ্ক হ্রাস। অর্থাৎ এই গ্রাফটার হেল্প নিয়ে কিন্তু আমরা ওই যে দুইটা অ্যান্সার থেকে কোন অ্যান্সারটা হবে সেটা আমরা বের করে নিয়ে আসবো। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, অজানা তার অ্যান্সার কয়টা আসে ভাইয়া? দুইটা অ্যান্সার আসে। এই দুইটা অ্যান্সারের দিকে একটু খেয়াল করো, এই দুইটা অ্যান্সারের মাঝখানেই কিন্তু 200 হার্টজ আছে। খেয়াল করো তো ভাইয়া, অজানা একটা হচ্ছে 195 আর একটা হচ্ছে কত 205, আর জানাটা কত ছিল 200। তাহলে জানাটা দেখো তো এই দুজনের ভেতরে থাকবে। তাহলে এই গ্রাফের মাঝ বরাবর তুমি জানা যে ভ্যালুটা আছে সেটা লিখবা, জানা যেটা তুমি জানো সেটা তুমি হচ্ছে এখানে লিখবা, যেটা তুমি জানো, নন যে ভ্যালুটা আছে। এবার অজানা ভ্যালুটা দেখো তো ভাইয়া, অজানা একটা ভ্যালু হবে জানা ভ্যালুটার চেয়ে কি কম, আর আরেকটা হবে জানা ভ্যালুটার চেয়ে বেশি। তাহলে ভাইয়া এই যে জায়গায় লিখে রাখছি কম্পাঙ্ক বেশি কোন দিকে? উপরের দিকে। তাহলে অজানা একটা ভ্যালু আসবে এখানে, অজানা একটা ভ্যালু আসবে এখানে, যেহেতু জানার চেয়ে কম্পাঙ্ক বেশি। এই যে দেখো জানার চেয়ে একটা বেশি আছে।
আর আরেকটা আছে কম, জানা ভ্যালু চেয়ে কম, তাহলে এটা কোথায় আসবে? অজানা আরেকটা নিচে আসবে, অজানা আরেকটা হচ্ছে নিচে আসবে। এবার খেয়াল করতো ভাইয়া, তোমরা এখন একটা জিনিস ভাই লিখতেছে, এটা লিখো না, আমরা এই মানগুলো একটু লিখি, এটা তোমরা লিখো না। এটা হচ্ছে 200, এটা হচ্ছে 195, আর এটা হচ্ছে 205। তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই দুজনের গ্যাপ কত? প্লিজ ভাইয়া একটু মনোযোগ ভাইয়া, এই গ্রাফটা বুঝলে দেখবে যে অঙ্কগুলো সহজে তুমি করতে পারবা। এই দুইজনের গ্যাপ কত? দেখো তো, এটা 205, এটা হচ্ছে 200, তাহলে এই দুইজনের গ্যাপ কত? 5। 5টা কি আমাদের খেয়াল করতো, 5টা হচ্ছে বিট সংখ্যা। তার মানে ভাইয়া জানা এবং অজানা ভ্যালু, এই দুইজনের মাঝখানের যে গ্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই গ্যাপটাই হচ্ছে কয়টা বিট উৎপন্ন হচ্ছে তোমাকে সেটা নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে তোমার কয়টা বিট উৎপন্ন হচ্ছে সেটা নির্দেশ করে। আবার খেয়াল করে এখানে সবাই এদিকে মনোযোগ, পরে আঁকো ভাইয়া, আঁকার ম্যান অনেক সময় পাবা, ভিডিও পজ করে আঁকা নিও, আগে বুঝো। এখানে আবার খেয়াল করো, জানা হচ্ছে 200, অজানা হচ্ছে 195, বলতে এই দুজনের গ্যাপ কত? 5। এই 5টা কি একটু খেয়াল করতো, এই 5টা হচ্ছে আমাদের বিট। তার মানে এই জায়গায়ও যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমরা বলবো হচ্ছে বিট, এই গ্যাপটাকে আমরা বলবো হচ্ছে বিট। তো এই মানগুলো ভাই আপাতত মুছে দিয়ে, এগুলো আমাদের দরকার নাই। এখন এই যে গ্রাফটা আঁকছি ভাইয়া, আমরা এইটার হেল্প নিয়ে আমরা কিন্তু অ্যান্সার বলে দিব যে দুইটা অ্যান্সারের মধ্যে কোন অ্যান্সারটা কারেক্ট। তো ভাই একটা ম্যাথ দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছি, তো সবাই একটু খেয়াল করি। ওই গ্রাফটা এখানে থাকুক। আচ্ছা সবাই, তোমরা হচ্ছে খাতার আগে এই প্রশ্নটা একটু লিখে নাও। এক্সাম্পল 1 লেখে, দুটি সুরশলাকা এ ও বি একই সময়ে শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়, কিন্তু এতে কিছু ওজন লাগালে বিট সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক 256 হার্টজ হলে এ এর কম্পাঙ্ক কত? প্রশ্নটা আগে একটু লিখে নাও। তো প্রথম অঙ্ক যেহেতু, একটু আমরা যদি সাজায় করি, এখানে খেয়াল করো, আমাদের সলিউশন আসি। সলিউশন, তোমাকে বি এর কম্পাঙ্কটা দিয়ে দিছে। আমরা জানি দুইটার মধ্যে একটা জানবো, আমরা একটা জানবো না। তাহলে বি এর কম্পাঙ্কটা বলে দিছে 256 হার্টজ। তাহলে আমরা যদি লিখি এ বি সমান সমান হচ্ছে 256 হার্টজ। এরপরে খেয়াল করো, প্রতি সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন হয় এটা বলে দিছে, মানে এটা হচ্ছে এন এর মান। প্রতি সেকেন্ডে বিট হচ্ছে 5টি, তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট এন সমান সমান হচ্ছে 5টা। আমাদের কাছে কি চাইছে? এ এর কম্পাঙ্ক কত? তাহলে এফ এ ইকুয়াল হচ্ছে হোয়াট? তো ভাইয়া প্রথম ম্যাথ একটু মনোযোগ সহকারে দেখো, দেখবা যে সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পারবা। এখন ভাই আমরা যে সূত্রটা জানি, তাহলে লেখা হচ্ছে আমরা জানি এফ এ ইকুয়াল হচ্ছে এফ বি প্লাস মাইনাস এন। তাহলে এফ বি এর মান বসাও 256 প্লাস মাইনাস 5। তাহলে সুতরাং এফ এ, তাহলে এফ এর কয়টা ভ্যালু আসবে খেয়াল করো তো ভাইয়া, 256 সাথে একবার 5 যোগ দাও, তাহলে 261। 256 থেকে একবার 5 বিয়োগ দাও, 251। এখন ভাইয়া এই দুইটার মধ্যে আমাদের তো অ্যান্সার হবে একটা, কোনটা অ্যান্সার? তো এটা বের করার জন্য প্রতিটা ম্যাথে তারা এরকম কিছু একটা শর্ত বলে দিবে, যেমন এই ম্যাথটাতে বলে দিছে এতে কিছুটা ওজন লাগালে বিট সংখ্যা কি হয়? কমে যায়। তো ভাইয়া তারা প্রত্যেকটা ম্যাথে এরকম একটা শর্ত বলবে, কি বলতে পারবে? তারা বলবে সুর শলাকাটাকে মোম দিয়ে তুমি ঘষছো, বলতো মোম দিয়ে যদি ঘষো, মোম ক্ষয় হয়ে সেই মোমটা সুর শলাকাতে আটকাবে। এই কথার মানে সুর শলাকার ভর বেড়ে যাওয়া। প্রয়োজনে খাতায় লিখতে পারো যে সুর শলাকাকে মোম দিয়ে ঘষলে সুর শলাকার ভর বৃদ্ধি পাবে। কারণ কি ভাইয়া বলো তো ভাইয়া, মোম দিয়ে যখন ঘষবা এই মোমটা ক্ষয় হয়ে সুর শলাকার গায়ের মধ্যে আটকায় যাবে, তাহলে সুর শলাকার ভর বেড়ে যাবে। তাহলে ভর লাগানো হলো বা ভর বাড়ানো হলো এটা না বলে তারা কি বলতে পারে, যে সুর শলাকাকে মোম দিয়ে ঘষছে, তাহলে মোম দিয়ে ঘষলে ওজন বাড়বে বা ভর বাড়বে। এটা লিখে রাখো হ্যাঁ। আর আরেকটা বলে যে সুর শলাকাকে তুমি সিরিজ কাগজ দিয়ে ঘষছো। এই যে সিরিজ কাগজ তোমরা চিনো ভাইয়া, কোনো কিছুকে যদি তুমি সিরিজ কাগজ দিয়ে ঘষো ভাইয়া,
এটা ক্ষয় হয়ে যাবে, আর ক্ষয় হওয়া মানে ভর কমবে। তাহলে দুটা জিনিস মাথায় রাখবা, একটু লিখে রাখতে পারো যে সূর্যশলাকাকে মোম দ্বারা ঘষলে ভর বৃদ্ধি পাবে, সূর্যশলাকাকে সিরিজ কাগজ দিয়ে ঘষলে ভর হ্রাস পাবে। এরকম তারা তোমাকে শর্ত বলবে। এখন খেয়াল করো তো ভাইয়া, ওজন তুমি কি করছো ভাইয়া? বাড়াইছো। এখন ওজন বাড়াইলে এই যে ভর বৃদ্ধি পেলে তোমার কম্পাঙ্কটা কি হবে ভাইয়া? হ্রাস পাবে। এখন দেখো ভাইয়া, এইখান থেকে ভাইয়া কেমনে অ্যান্সারটা বের করতেছি। তো তোমরা এখানে খাতায় এই ছবিটা একটু আঁকবো, সবাই ভাইয়ের সাথে একটু খেয়াল করো। এটা রাফ লেখো, হ্যাঁ? আমরা পরীক্ষার খাতায় এই ছবিটা আঁকবো না, আমরা নিজেরা বুঝার জন্য কোন এক জায়গায় এই ছবিটা এঁকে আমরা রেজাল্টটা বুঝে তারপরে খাতায় লিখে দিবা। হ্যাঁ, এই ছবিটা পরীক্ষা আঁকার দরকার নাই, এটা জাস্ট একটা টেকনিক দেখাইছি বা রেজাল্টটা কেমনে বের করবা। যেহেতু আমাদের বইয়ে এরকম কোনো গ্রাফ আঁকা নাই, আমরা এই গ্রাফটা আঁকবো না। তাহলে আসো ভাই, আমরা বলতো জানা যে মানটা আছে সেটা মাঝখানে আসবে। আমরা কত জানি? 256। সবাই একদম লেখা বন্ধ ভাইয়া, একদম লেখা বন্ধ। ভাইয়ার দিকে খেয়াল করে এই জিনিসটা বুঝো, এটা বুঝলে দেখবো যে খুব সহজে অ্যান্সার গুলা বের করে নিয়ে আসতে পারবা। একদম লেখা বন্ধ, হ্যাঁ? তাহলে জানা মানটা ভাইয়া এখানে দিলাম। তাহলে এফ বি সমান সমান 256 হার্টজ। এবার বলতো ভাইয়া, অজানা তো দুইটা আছে, অজানা একটা বেশি একটা কম, আর আমরা জানি এই লেখচিত্রের উপরে হচ্ছে বেশি, এই যে বৃদ্ধি, আর নিচে হচ্ছে কম। তাহলে একটা হচ্ছে 261, তাহলে একটা হচ্ছে 261। তাহলে এখানে দেখাইলাম আমরা এফ এ, এটা হচ্ছে 261 হার্টজ। আর একটা হচ্ছে 251, তাহলে 56 হচ্ছে কম হবে, অজানা আর একটা নিচে আসবে। চোখের আন্দাজে সমান দূরত্ব করে দেখাবা। তাহলে এটা হচ্ছে আমাদের এফ এ। তোমরা একদম পরে আঁকো ভাইয়া, আগে বুঝো, পরে আঁকো প্লিজ ভাইয়া। হ্যাঁ, 251 হার্টজ। এখন এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার, এটা বের করবো কিভাবে? তো তুমি এটা বের করার জন্য এই যে এই শর্তগুলা তোমাকে বলে দিবে। বলতে এতে কিছুটা ওজন লাগানো হয়েছে, মানে ভর বৃদ্ধি করা হয়েছে। তাহলে ভর বৃদ্ধি পেলে কম্পাঙ্ক হ্রাস পাবে। প্রশ্ন হচ্ছে কার কম্পাঙ্ক হ্রাস পাবে, ওজনটা কোথায় লাগাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি কি করছো? এ ভর বৃদ্ধি, তাহলে যদি ভর বাড়াও তাহলে এর কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক কি হবে ভাইয়া? কম্পাঙ্ক কি হবে? হ্রাস পাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে, পরীক্ষা কিন্তু এটা ইম্পর্টেন্ট। কোনটার মধ্যে ভর লাগানো হচ্ছে, যাতে ভর লাগাবা বা যার ভর কমাবা তার কম্পাঙ্কই বাড়বে বা কমবে, আরেকটা কিছুই হবে না। তাহলে বি এর কথা কিছুই বলে না, বলছে এর কথা। এর ভর বৃদ্ধি করছো, তাহলে এর কম্পাঙ্ক হ্রাস পাবে। এখন বলো তো ভাইয়া, এর কম্পাঙ্কতে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, আমরা তো জানি না কোনটা হবে। তাহলে ভাইয়া একটু ঠান্ডা মাথায় ভাইরা দেখো তো ভাইয়া, এই গ্রাফটার তুমি যদি উপরে উঠো তাহলে কম্পাঙ্ক বাড়বে, এই গ্রাফটার যদি নিচে নামো তাহলে কম্পাঙ্ক হচ্ছে হ্রাস পাবে। তাহলে আমরা যেহেতু এর ভর বৃদ্ধি করছি, তাহলে এর কম্পাঙ্ক হ্রাস পাবে। তাহলে এ যদি এটা হয়, আমি তো জানি না এটা কিনা, ধরো এটাই হবে, তাহলে এটা হলে এই জায়গা থেকে এর কম্পাঙ্ক কিছুটা হচ্ছে হ্রাস পেয়ে নিচে নেমে আসলো। বলো তো ভাইয়া, এর কম্পাঙ্কতে এটাও হইতে পারে। যদি এটা হয় তাহলে সে তো আরো নিচে নেমে যাবে, যদি এটা হয় সে আরো নিচে নামে যাবে, কারণ এখানে তো বলাই আছে এর ভর বৃদ্ধি পাইছে, ভর বৃদ্ধি পাইলে এর কম্পাঙ্ক কি হবে? কমবে। তাহলে এই লেখচিত্রটা নিচে নামলে কম্পাঙ্ক কমে। তাহলে এ যদি এটা হয় তাহলে এইখান থেকে সে কিছুটা নিচে নেমে যাবে, আবার এ যদি এটা হয় এখান থেকেও সে কিছুটা নিচে নেমে যাবে। তাহলে ভাইয়া বলো তো, নতুন অবস্থায় এ কোথায় আছে? তোমরা পরে লেখো, হ্যাঁ? নতুন অবস্থায় এ এটা হইতে পারে, নতুন অবস্থায় এ এটা হইতে পারে। এবার খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় বিট হচ্ছে এতটুকু নতুন অবস্থায়, হ্যাঁ, বি এর সাথে এই জায়গায় বিট হচ্ছে এতটুকু। তার মানে খেয়াল করো ভাইয়া, যদি 261 হার্টজ হয়, আমরা তো জানি না কোনটা, যদি 261 হার্টজ হয় তাহলে বিট কমে গেছে। যদি 251 হার্টজ হয় তাহলে দেখো এই জায়গায় বিটটা কি হয়েছে? বেড়ে গেছে। এবার তুমি প্রশ্নে দেখবা বিট কি কমে গেছে বলছে না বেড়ে গেছে বলছে। দেখো তো ভাইয়া কি বলছে, বিট কি হয়েছে? কমে গেছে। তাহলে কোন কন্ডিশনে বিট কমছে বলো তো ভাইয়া? 261 ক্ষেত্রে দেখো বিটটা এই যে কমে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া? 261 হার্টজ। তো ভাইয়া যেভাবে লাল নীল কলম দিয়ে আঁকছি, তোমরা ভিডিওটা পজ করে এটা একটু এঁকে নাও, ঠিক আছে? তো ভাইয়া লিখতেছে, আমরা পরীক্ষা লিখবো কিভাবে? যেহেতু এ এর ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক হ্রাস পায় এবং বিট সংখ্যা কমে যায়,
তাই এফ এ সমান সমান হচ্ছে 261 হার্টজ। বুঝবে? তাহলে 261 হার্টজ হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমরা দেখতে পাচ্ছি 261 ক্ষেত্রে বিটটা তোমার কমে গেছে। এখন সেম ম্যাথে ভাইয়া কোনো কিছু চেঞ্জ না করে যদি এই জায়গায় বিট সংখ্যা কমে যাওয়ার জায়গায় বেড়ে যায় বলতো ভাইয়া, বিট সংখ্যা বেড়ে যায় বলতো, সেম অঙ্কই, আর কোনো কোথাও চেঞ্জ নাই মনে করো, তাহলে অ্যান্সার কিন্তু হইতো 251 হার্টজ। তার মানে ভাইয়া এই অঙ্কগুলাতে এই গ্রাফটা যদি তুমি বুঝে আঁকতে পারো, তুমি কিন্তু অ্যান্সার নিয়ে আসতে পারবা, নাইলে কিন্তু তুমি অ্যান্সারে পেঁচায় ফেলবা। কারণ একই ম্যাথে বিট বাড়তেও পারে কমতেও পারলে, কমলে হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার, বাড়লে কিন্তু এটা অ্যান্সার হইতো। বুঝছো? তো এটা উঠায় নাও, ভিডিওটা পজ করে ভাই আরেকটা কোশ্চেন বোঝাচ্ছি, তাহলে তোমরা দেখবা যে আরেকটু ক্লিয়ার হয়ে যাবা। আমরা এবার আরেকটা ম্যাথ দেখি। তো এক্সাম্পল 2 লেখে তোমরা এই প্রশ্নটা আগে একটু উঠায় নাও সবাই খাতায়, ভিডিওটা পজ করে এক্সাম্পল 2 লেখে এই প্রশ্নটা উঠায় নাও। ভাই আরেকটা ম্যাথ বুঝাই গ্রাফ এঁকে, তাহলে তোমরা দেখবা সহজেই টপিকটা বুঝে যাবা। তো সবাই একটু খেয়াল করো, সলিউশনে যদি আসি আমরা, এখানে বলা হচ্ছে এ ও বি দুটি সুরশলাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 60টা বিট উৎপন্ন হয়। তাহলে এন সমান সমান হচ্ছে 60টি, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা হচ্ছে 60টা। জানা কম্পাঙ্ক কাকে দিছে এবার খেয়াল করো, তোমাকে এবার জানা কম্পাঙ্ক দিছে হচ্ছে এ, তাহলে এফ এ ইকুয়াল হচ্ছে 450 হার্টজ, আর আমার অজানা হচ্ছে বি, এফ বি ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে আমরা জানি ভাইয়া অজানা যে ফ্রিকোয়েন্সিটা দিবে ওইটা তুমি কোন পাশে লিখবা, বাম পাশে, আর জানা ফ্রিকোয়েন্সিটা সবসময় কি লিখবা, ডান পাশে লিখবা। তাহলে আমরা জানি এফ বি ইকুয়াল হচ্ছে এফ এ প্লাস মাইনাস এন, বা এফ বি ইকুয়াল এফ এ কত 450 প্লাস মাইনাস এন হচ্ছে 7। তাহলে এখানেও এফ বি এর দেখো দুইটা ভ্যালু আসবে, একটা আসবে 457 হার্টজ, আর আরেকটা আসবে 443 হার্টজ, এখন ওই যে ভাইয়া তো একটু আগেই বলছি এই টপিকের অঙ্ক সহজ, কিন্তু অ্যান্সারটা বের করা ইম্পর্টেন্ট। এখনো দেখো দুইটা অ্যান্সার আসছে, এই দুইটা থেকে তোমাকে একটা বের করতে হবে। এটা বের করার জন্য ওই যে তোমাকে বলবে ভর বাড়ানো হয়েছে, ভর কমানো হয়েছে, এই শর্তগুলা বলবে। এখানেও যথারীতি বলা আছে, দেখো তারা বলছে এর ভর কমালে বিট হচ্ছে কমে যায়, এর ভর যদি আমরা কমাই তাহলে বিট কমে যায়। তা আসলে আমরা ওই গ্রাফটা আঁকি, তারপরে ভাইয়া বাকিটা দেখতেছি। হ্যাঁ, আমরা ওই গ্রাফটা একটু আঁকি। তাহলে আমরা গ্রাফের আমরা জানি মাঝখানে হবে হচ্ছে জানা ফ্রিকোয়েন্সিটা, তাহলে এই ক্ষেত্রে জানা ফ্রিকোয়েন্সিকে এর কম্পাঙ্ক এফ এটা হচ্ছে আমরা জানি, তাহলে এফ এ সমান সমান হচ্ছে 450 হার্টজ। অজানা দুইটা থাকবে, একটা থাকবে বেশি, একটা থাকবে কম। আমরা জানি উপরে হচ্ছে বাড়ে, তাহলে উপরে দেখাবা বেশিটা, তাহলে এফ বি সমান সমান হচ্ছে 457 হার্টজ, আর এফ বি আরেকটা হচ্ছে এটা হচ্ছে কম, যেহেতু এটা নিচে আসতে পারে, এফ বি সমান সমান 443 হার্টজ। এখন ভাইয়া দুইটা ম্যাথ ভাইয়া ইচ্ছা করে দুই রকম নিচ্ছে। আগের ম্যাথটা একটু ভাই রিকোয়েস্ট আরেকবার দেখো, সেখানে কার ভর বাড়াইছে বা কমাইছে সেটা হচ্ছে অজানাটার কথা। শোনো, এ বা বি ওইটা দেখার দরকার নাই ভাইয়া, কারণ জানাটাও তো এ হইতে পারে, অজানাটাও তো এ হইতে পারে, ওইটা দেখার দরকার নাই। তুমি জাস্ট ওইখানে দেখো তো জানাটার ভরের বাড়াইছে কমাইছে নাকি অজানাটার। আগের ম্যাথটাই ভাইয়া নিছিলাম অজানাটার ভর বাড়াইছো বা কমাইছো, এই ম্যাথটাতে কিন্তু জানা যে সুরশলাকাটা আছে তার ভর বাড়াইছো বা কমাইছো। একটু খেয়াল করো, বলতো আমরা জানি কাকে, এ কে, আর ভর কমাইছো কার, এর। তাহলে দেখো তো ভাইয়া এর তুমি কি করছো, ভর কমাইছো, কম, তাহলে ভর কম হইলে কম্পাঙ্ক কি হবে, বাড়বে, তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি। তাহলে কার কম্পাঙ্কটা বৃদ্ধি পাবে ভাইয়া, এর। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এ কোনটা আছে ভাইয়া, বলতে এ এটা আছে, সবাই মনোযোগ, পরে আঁকো ভাই। এ এটা আছে, তাহলে এইটার তুমি ভর কমাইছো, তাহলে কম্পাঙ্ক বাড়বে, তাহলে কার বাড়বে, এইটার বাড়বে। তাহলে কম্পাঙ্ক যদি বাড়ে এই রেখাটা তার আগের পজিশন থেকে কিছুটা উপরে উঠে যাবে। তাহলে তোমরা ডট ডট দিয়ে এভাবে আঁকো, লাল নীল কলম থাকলে, এটা হচ্ছে তার আগের পজিশন থেকে কিছুটা উপরে উঠে যাবে। তাহলে এইবার খেয়াল করো অজানা দুইটার সাথে তার কি ঘটবে,
এই জায়গায় হচ্ছে অজানাটার সাথে বিট কমে যাবে, আর এই জায়গায় হচ্ছে অজানাটার সাথে বিট বেড়ে যাবে। এবার তুমি প্রশ্নে দেখবা বিট কি কমছে না বাড়ছে। তাহলে কি করছে ভাইয়া, বিট হচ্ছে কমছে। তাহলে কোন কন্ডিশনে কার সাথে বিট কমে গেছে, 457 হার্টজের সাথে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত ভাইয়া, 457 হার্টজ। তাহলে ছবিটা এঁকে নাও। যেহেতু এ এর ভর কমলে কমলে কম্পাঙ্ক বৃদ্ধি পায় এবং বিট সংখ্যা হ্রাস পায়। তাহলে বিট সংখ্যা হ্রাস পাইছে কার সাথে ভাই, 457 হার্টজের সাথে। সুতরাং এফবি ইকুয়াল হচ্ছে 457 হার্টজ। তাহলে এফবি হচ্ছে 457 হার্টজ। তার মানে ভাই এটা মাথায় রাখবা, তুমি ভর বাড়াইতে বা কমানো সেটা জানাটারও ভর বাড়াইতে কমাইতে পারো, তুমি অজানাটারও ভর বাড়াইতে কমাইতে পারো। সে অনুসারে আমাদের যে রেখাগুলো আঁকতেছি এই রেখাগুলো উপরে বা নিচে নামবে। এরপরে তুমি দেখবা যে বিট বাড়তেছে নাকি কমতেছে। এরপরে প্রশ্নে দেখবা প্রশ্নে কি বলতেছে, বিট বাড়ছে না কমছে, সে অনুযায়ী তোমার অ্যান্সারটা তুমি চয়েস করে নিবা। এবার সবাই হচ্ছে এক্সাম্পল 3 এই প্রশ্নটা একটু উঠায় নাও। আর তোমাদের প্রতি ভাইয়ের রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পজ করে তোমরা আগে একটু চেষ্টা করো তো এটার অ্যান্সারটা আনতে পারো কিনা, তারপরে ভাইয়া সলভের সাথে তোমরা অ্যান্সারটা মিলাই নাও। এখানে ভাই একটা জিনিস জাস্ট বোঝাই দিই, এখানে মোম লাগানো বলছে ভাইয়া। মোম লাগালে আমরা একটু আগে বলছি মোম যদি লাগাও তার মানে ভর বৃদ্ধি পাইছে, হ্যাঁ মানে ভর তুমি বাড়াইছো। এবার রিকোয়েস্ট ভিডিওটা পজ করো, করে এই অঙ্কটা তোমরা নিজের আগে সলভ করো, করে ওই গ্রাফটা দিয়ে কোন অ্যান্সারটা হবে সেটা বের করো, করে ভাইয়ের সাথে মিলাই আনো। আসো ভাইয়া করতেছি অঙ্কটা সলিউশন। তা আমাদেরকে বলা হচ্ছে এ ও বি দুটি সূর্যশলাকা প্রতি সেকেন্ডে 4টি বিট উৎপন্ন করে। তাহলে এন সমান সমান হচ্ছে 4টা, প্রতি সেকেন্ডে 4টা বিট উৎপন্ন করে। এরপরে বি এর কম্পাঙ্ক দেওয়া আছে, জানা কম্পাঙ্কটা হচ্ছে এফ বি, এটা বলে দিছে 256 হার্টজ। আমাদেরকে এফ এটা বের করতে বলছে, এফ এ ইকুয়াল হচ্ছে হয়। তাহলে আমরা জানি এফ এ ইকুয়াল হচ্ছে এফ বি প্লাস মাইনাস এন। তাহলে এফ বি এর মান লেখো ভাইয়া 256 প্লাস মাইনাস এন হচ্ছে 4। তাহলে এখান থেকে আমাদের এফ এর ভ্যালুটা আসবে, একটা আসবে 260 হার্টজ আর আরেকটা আসবে 252 হার্টজ। এখন আমরা বের করব এই দুইটার মধ্যে কোনটা আমাদের অ্যান্সার। হ্যাঁ এই দুইটার মধ্যে কোনটা আমাদের অ্যান্সার। তাহলে এটার জন্য আমরা ওই গ্রাফটার হেল্প নিব। তো ভাইয়া রিকোয়েস্ট তোমরা তোমাদের অ্যান্সারের সাথে ভাইয়ারটা মিলে আনো। হ্যাঁ দেখে করো না, আগে নিজেরা চেষ্টা করো, যারা করো না নিজেরা একটু চেষ্টা করো। তাহলে এখানে আসবে আমাদের জানাটা, জানাকে ভাইয়া এফ বি 256। তাহলে এফ বি এটা হচ্ছে 256 হার্টজ। আচ্ছা এফ এর দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 260 হার্টজ, ঠিক আছে, এফ এ 260 হার্টজ আর আরেকটা হচ্ছে 252 হার্টজ, এফ এ 252 হার্টজ। এখন আমরা অ্যান্সার বের করার জন্য প্রশ্নে দেখব যে ভর বাড়ানো কমানোটা। তো কোথায় ভর লাগাইছে, বলা হচ্ছে এতে খানিকটা মোম লাগানো। তার মানে তুমি কি করছো, এর ভর বৃদ্ধি করছো। তাহলে এর যদি ভর বৃদ্ধি করো এর কম্পাঙ্ক কি হবে ভাইয়া, কম্পাঙ্ক হ্রাস পাবে। তাহলে এর কম্পাঙ্ক হ্রাস পাবে। তাহলে আমাদের এ তো আছে দুইটা, হ্যাঁ এ আছে দুইটা, তাহলে দুইটার মধ্যে এটার যদি কম্পাঙ্ক হ্রাস পায় তাহলে এটা কিছুটা নিচে নেমে আসবে, এটার কম্পাঙ্ক যদি হ্রাস পায় এটা আরো কিছুটা নিচে নেমে যাবে। তাহলে এই অবস্থায় বি এর সাথে এই জায়গায় দেখো আমাদের বিট কমে গেছে, আর এই অবস্থায় আমাদের বিটটা কি হয়েছে, বাড়ছে। আর প্রশ্ন দেখো কি বলছে, বিট কি হয়, কমে। তাহলে আমাদের বিট কমছে কার জন্য ভাই, 260 এর জন্য, 260 হবে আমাদের অ্যান্সার। এবার তোমাদের অ্যান্সারের সাথে মিলায় নাও, কাটটা হয়েছে কাটটা হয় না একটু দেখো। তাহলে আমরা লেখো যেহেতু এ এর
ভর বৃদ্ধি করলে করলে কম্পাঙ্ক হ্রাস পায় এবং বিট সংখ্যা কমে যায় তাই এফ এ সমান সমান হচ্ছে 260 হার্টজ। আচ্ছা, তাহলে উঠায় নাও। এবার আমরা এক্সাম্পল 4 লিখে ভাইয়া একটু চেঞ্জ করি এই অঙ্কটাতে। এক্সাম্পল 4 লিখে তোমরা এই কোশ্চেনটা উঠায় নাও। এ ও বির শলাকার দুটি একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 4টি বিট উৎপন্ন হয়। আচ্ছা, তারপর ভাইয়া বললাম বি এর ভর কমিয়ে পুনরায় একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। বি এর কম্পাঙ্ক এত হলে এ এর কম্পাঙ্ক কত? দেখো তো ভাইয়া, সুন্দর একটা ম্যাথ এটা। এতক্ষণ যতগুলা ম্যাথ দেখছি ভাইয়া, আমরা সবগুলা ম্যাথে আমরা দেখতে পাইছিলাম হয় বিট বাড়ছে নাইলে বিট কি হয়েছে, কমছে। এই ম্যাথটাতে বলছে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। এখানে বলছে কি ভাইয়া, বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এই ম্যাথটা আমরা কেমনে বের করবো? এই গ্রাফটি দিয়ে কি এই ম্যাথটা বের করা যাবে? অ্যান্সার হচ্ছে এটা দিয়ে আমরা যাবে যে ভাই এখানে তো কমা আর বাড়াটা দেখা যায়, অপরিবর্তিত কি দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। তোমরা আগে এই প্রশ্নটাকে একটু লেখো, তারপর আমরা সলভে যাচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নটা আগে একটু লেখো। তাহলে এই প্রশ্নটা আগে লেখো, লিখে তারপর আমরা সলভে যাচ্ছি। তাহলে আমাদেরকে বলা হচ্ছে এ ও বি দুটি শলাকা প্রতি সেকেন্ডে 4টি বিট উৎপন্ন করে। বি এর ভর কমিয়ে পুনরায় একত্রে শব্দায়িত করে, অর্থাৎ বি এর ভর কমানোর পরে তুমি দুইটাকে আবার একত্রে বাজাইছো, বাজায় দেখলে যে বিট সংখ্যার কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ বিট 4টাই দিচ্ছে। তো তোমাকে বলা হচ্ছে বি এর কম্পাঙ্ক 256 হার্টজ হলে এ এর কম্পাঙ্ক কত? তাহলে সলভ লেখা আছে, এই পর্যন্ত তো কোনো চেঞ্জ হবে না, একটু উঠায় নাও। এন সমান সমান হচ্ছে 4, এফ বি সমান সমান হচ্ছে 256। আমরা এফ এটা কত জিজ্ঞেস করছে, তাহলে এই পর্যন্ত উঠায় নাও, এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই। তাহলে আসো আমরা এবার সেই গ্রাফটার হেল্প নিয়ে আমরা একটু অ্যান্সারটা বের করি। তো তোমাদের রিকোয়েস্ট, তোমরা এখন গ্রাফটা আঁকার দরকার নাই, তোমরা জাস্ট বাইরের দিকে খেয়াল করো। আমরা এফ বিটা লেখো 256 হার্টজ। এফ বি সমান হচ্ছে 256 হার্টজ। এফ এ এটা হইতে পারে 260 হার্টজ, 260 হার্টজ। এফ এ এটাও হইতে পারে, এটা আসে কত, 252 হার্টজ, 252 হার্টজ। এখন ভাইয়া আমাদের কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে তা আমরা দেখবো কোথায় কি করতেছে। আমাদেরকে বলছে বি এর কমিয়ে, এখানে ভর শব্দটা একটু লেখো। বি এর ভর কমিয়ে, ভরটাকে তুমি কমাইছো, কার ভর? বি এর ভর কমাইছো তুমি, কম। তাহলে ভর কমাইলে কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। ভর কমাইলে কম্পাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে কার? বি এর। তাহলে দেখো তো ভাইয়া, তোমরা কেউ আইকো না ভাইয়া প্লিজ, ভাইয়ের দিকে। বি এর যদি ভর কমা, বি এর কম্পাঙ্ক বাড়বে। তাহলে কম্পাঙ্ক বাড়লে এই রেখাটা তার পজিশন থেকে কোথায় যাবে? উপরে। এখন খেয়াল করতো ভাইয়া, ধরে নিলাম উপরে এখানে আসছে, ধরে নিলাম, তোমরা আইকো না, এখন কিন্তু ভুল হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো ভাইয়া, এই ক্ষেত্রে তোমার কম্পাঙ্কটা কমে গেছে, এই ক্ষেত্রে কম্পাঙ্কটা কি হয়েছে? বাড়ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথে কম্পাঙ্ক বিট বাড়ছে বা কমছে এরকম কিছু বলে নাই, না বলে বলছে বিট সংখ্যা অপরিবর্তিত আছে। তাহলে কেমনে এটা সম্ভব ভাই? আসো আমরা একটু দেখি। বলতো বি এর ভর আরো কমাইছো, তাহলে কম্পাঙ্ক আরো বাড়বে। বি এর ভর আরো কমাইছো,
কম্পাঙ্ক আরো বাড়বে, কারণ ভর যত কমাবা কম্পাঙ্ক তত উপরে উঠতে থাকবে, কম্পাঙ্ক বাড়তে থাকবে। কম্পাঙ্ক আরো বাড়লো, বি এর ভর তুমি আরো কমাইছো, তাহলে কম্পাঙ্ক আরো বাড়বে। একটা পর্যায়ে দেখো তো ভাইয়া, সে আবার এই জায়গায় যখন চলে আসবে, কম্পাঙ্ক কমতে কমতে, কম্পাঙ্ক বাড়তে বাড়তে সে যখন এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবে, এইখানে যদি গ্যাপ 4টা হয়, এই জায়গাও তোমার গ্যাপ কয়টা হয়ে যাবে? 4টাই হয়ে যাবে। কিন্তু ভাইয়া এইটার সাথে কিন্তু অ্যান্সার হওয়া পসিবল না। কি কারণে দেখো তো ভাইয়া, এটার সাথে গ্যাপ ধীরে ধীরে এটার সাথে গ্যাপ কিন্তু অনেক বাড়তেছে, তার মানে বিট এটার সাথে কিন্তু অনেক বাড়তেছে, তার মানে এটা কিন্তু অ্যান্সার হওয়া পসিবল না। অ্যান্সার কখন হবে ভাইয়া? তুমি যখন ভর কমাচ্ছ, সবাই মনোযোগ দিই, তুমি যখন ভর কমাচ্ছ এফ বিটার কম্পাঙ্ক ধীরে ধীরে বাড়বে, তাহলে বাড়া মানে এটা কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। তাহলে উপরে উঠতে 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 একটা পর্যায়ে যখন এই জায়গায় চলে আসবে, তখন সে আবার দেখো কয়টা বিটি তৈরি করবে? 4টা বিটি তৈরি করবে। দুজনের মধ্যে আবার পার্থক্য 4 হয়ে যাবে। যেই মুহূর্তে 4 হবে ওই মুহূর্তে কম্পাঙ্ক বিট সংখ্যা কি থাকবে ভাইয়া? অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া? 260 হার্টজ। তাহলে আমরা লেখো, যেহেতু বি এর ভর কমালে কম্পাঙ্ক বৃদ্ধি পায় এবং বিট সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই এফ এ ইকুয়াল হচ্ছে 260 হার্টজ। তা এক্সাম্পল 5 লিখে তোমরা একটা ম্যাথ করবা, বি এর ভর, এটা বাসায় করো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা যে এই অঙ্কটা তুমি বুঝছো কিনা। বি এর ভর কমিয়ে জায়গায় ভাই লিখলাম বৃদ্ধি করে, বি এর ভর বৃদ্ধি করে পুনরায় শব্দায়িত করলে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। তো তোমাকে এর কম্পাঙ্ক কত এটা জিজ্ঞেস করছে, এই অঙ্কটা তোমরা একটু বাসায় করবা। তার সাথে আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, আমরা এক্সাম্পল 6 লিখে এই কোশ্চেনটা একটু লিখে নাও। ঠিক আছে, এক্সাম্পল 6 লিখে এই কোশ্চেনটা একটু লিখে নাও। আজকের লাস্ট 6 নম্বর যে কোশ্চেনটা আছে, বলা হচ্ছে 1 মিটার ও 1.01 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের দুটি শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে 3টা বিট উৎপন্ন করে। বলতো ভাই আজকের ক্লাসে আমরা শুরুতে পড়ছি বিট মানে কি বলতো ভাই? দুইটা ফ্রিকোয়েন্সির পার্থক্য, অর্থাৎ এফ এ মাইনাস এফ বি কিংবা এফ বি মাইনাস এফ এ। এখন তোমাকে বলা হচ্ছে বাতাসে শব্দের বেগ কত। তাহলে আমরা যদি এটা সলিউশনে আসি ভাইয়া, আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, এফ ইকুয়াল হচ্ছে ভি ভাগ ল্যামডা। তাহলে সুতরাং এফ সমানুপাতিক হচ্ছে 1/λ। এটা কেন আনলাম ভাই একটু বলি। আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে তুমি একটু খেয়াল করো, λ1 এটা দেওয়া আছে 1 মিটার, λ2 এটা দেওয়া আছে হচ্ছে 1.01 মিটার। এখন ভাইয়া তারা তোমাকে বলে দিছে যে প্রতি সেকেন্ডে 3টা বিট উৎপন্ন হয়। তাহলে ভাইয়া আমরা তো বিটের সূত্র জানি, দুইটা ফ্রিকোয়েন্সির পার্থক্য, তাহলে f1 মাইনাস f2 এইটা 3 হইতে পারে, আবার f2 মাইনাস f1 এটাও 3 হইতে পারে। এখন কোনটা কারেক্ট এটা বোঝার জন্যই তোমাকে এই রিলেশনটা একটু দেখাই দিতে হবে। এফ এর সাথে ল্যামডার রিলেশনটা দেখো, ব্যস্তানুপাতিক। তাহলে যার ল্যামডা কম তার এফ বড়। তাহলে এফ যদি বড় হয়, তাহলে আমরা যদি এখান থেকে লিখি, যেহেতু λ1 লেস দেন λ2, তাই f1 গ্রেটার দেন হচ্ছে f2। তাহলে আমরা যদি লিখি প্রশ্ন মতে, এবার তুমি ভাইরা বলো তো f1 যেহেতু f2 থেকে বড়, তুমি ভাইরা বলবা এই দুইটা রিলেশনের মধ্যে কোনটা কারেক্ট? অবশ্যই এটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে প্রশ্ন মতে আমরা লেখো f1 মাইনাস f2 ইকুয়াল হচ্ছে 3, বা f1, f মানে কত দেখো তো ভাইয়া? ভি বাই ল্যামডা। তাহলে আমরা এটাকে লেখো v/λ1 মাইনাস v/λ2 ইকুয়াল হচ্ছে 3।
তোমার মাথায় একটা জিনিস আসতে পারে যে ভাইয়া V1 V2 কেন লিখি নাই, তার অ্যান্সার হচ্ছে ভাইয়া আমরা জানি একই মাধ্যমে শব্দের বেগ সবসময় কি থাকে, সমান থাকে। অর্থাৎ এই যে আমরা সবাই বায়ু মাধ্যমে আছি, এখানে আশেপাশে যত শব্দ উৎপন্ন হচ্ছে উৎস আলাদা হইতে পারে, কিন্তু যেহেতু আমরা একই মাধ্যমে সবাই অবস্থান করতেছি, তাহলে সবারই আমাদের শব্দের বেগ কি থাকবে, সমান থাকবে। তাই আমরা এখানে দুই জায়গায় সেম জিনিস লিখছি। তাহলে এখান থেকে আমরা ভিটা কমন নিয়ে নাও। তাহলে ভি কমন নিলে 1/λ1 মাইনাস হচ্ছে 1/λ2 ইকুয়াল হচ্ছে 3, বা ভি ইন্টু 1/1 মাইনাস 1/0.1 ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ভি এর মানটা পাবো। তাহলে এটা আসছে 303। তো দেখো ভাই, আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে পড়াইছি, এবং এই টপিকের যে ম্যাথগুলা, বিশেষ করে বিটের যে 5টা ম্যাথ আমরা প্রথমে করছি, এই ম্যাথগুলোতে অনেক সময় তোমাদের সমস্যা হয়। তো ভাই রিকোয়েস্ট থাকবে, ভাইয়া যে গ্রাফিক্যাল পদ্ধতিটা দেখাচ্ছি গ্রাফ এঁকে, এই জিনিসটা একটু ভালো করে বুঝবা, বুঝলে দেখবা তুমি সহজে এই বিটের অঙ্কগুলা পারবা। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়, ভাইয়েরা অবশ্যই আমরা যে অফলাইন ক্লাস হয় অফলাইন ক্লাসে ভাইয়েরা দেখাবা, ভাই তাহলে সামনাসামনি তোমাকে ওইটা বুঝাই দিতে পারবো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।